সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ তারা, নক্ষত্র বলেন, সব কিছু অল ক্যামেরা ফোকাস প্রধানমন্ত্রী কখন হাত নাড়ালেন, কখন গ্লাসের মধ্য থেকে কারোর সাথে ভাব বিনিময় করলেন। আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ। এটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, সরকারের জন্য, আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভীষণ রকম যাকে বলা হয় একটা অশনির সংকেত। আমি ভবিষ্যৎ গণতন্ত্র, ভবিষ্যৎ শাসনতন্ত্র, ভবিষ্যৎ ফ্যাসিজম আর একটা সুপার শেখ হাসিনা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা শুরু হয়েছে এখন। আসলে এই সরকারের এখন পর্যন্ত সবাই বলা হয় হানিমুন পিরিয়ড। কোনো কাজ সত্যিকার অর্থে যেটা মৌলিক কাজ বলা হয়, সেই মৌলিক কাজ তারা এখনও শুরু করতে পারেনি। কিন্তু ওই যে বিরাট কিছু একটা হবে, এখনই নায়ক এসে যাবে, এখনই শুরু হবে, দর্শকরা আপনারা সবাই থামেন, পো করে একটা যে আওয়াজ হবে, ঠিক এরকম পো পো করে আওয়াজ হচ্ছে। জনাব গোলাম আলী রনি, যে নির্বাচনের ভোট গ্রহণ, অংশগ্রহণ খুবই ভালো হয়েছে, কিন্তু এটা গণনা এবং ঘোষণার মধ্যে বিরাট কারসাজি হয়েছে। মাহমুদুর রহমান মান্না, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে। আইন দিয়ে কি রাজনীতি নিষিদ্ধ করা যায়, নাকি রাজনীতিকে আরো আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া হয়? জনাব গোলাম আলী রনি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। দেশের রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির কর্তৃত্বে রাখতে চায় বলেই বিএনপি সংস্কার চায় না বলে অভিযোগ করেছেন তিনি। যেমনটি জনাব মাহমুদুর রহমান মান্নাও বলছিল যে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি, ক্ষমতার ভারসাম্য আনতে সরকারের সদিচ্ছা দেখেন কতটুকু? মান্না ভাই যেটা বললেন যে এই পার্লামেন্ট গঠিত হওয়ার আগে বা পরে ইমিডিয়েটলি সরকারের সঙ্গে যে বিষয়গুলো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের আলোচনা করা উচিত ছিল, সেই বিষয়গুলো তারা আলোচনা করেননি। যেমন নাহিদ সাহেবের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, আমিরে জামাতের বাসায় প্রধানমন্ত্রী গেছেন। তো সেখানে যদি তাদের পলিটিক্যাল সেই এজেন্ডা থাকতো যে আমার এই জিনিসগুলো আসলে আপনার কাছে চাই, এবং ওইভাবে যদি তারা প্রেসকে বলতে প্রধানমন্ত্রী আসছিলেন, আমরা প্রথমে বলেছি যে জুলাই সনদ লাগবে, এবং এখন এই যে জুলাই সনদ, সংস্কার প্রস্তাব বা সংবিধান সংশোধন, এগুলোর চাইতে এই যে এখন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এটাকে যে বাদ দিয়ে দেওয়া হলো, কিংবা বিএনপি নিজে যেভাবে বলছিল যে তারা কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান্ড করা পছন্দ করেন না বা তারা সমর্থন করেন না, তো সেখানে সেই যে অর্ডিন্যান্সের মাধ্যমে বা যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়েছিল, সেটাকে তো তারা আবার এগ্রি করে ফেলেছে। তো এখন এই যে ক্ষমতা আসার পরে বিএনপির যে মনোভাব, সেই মনোভাবে বিরোধী দল দেখছে যে আগে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে তা আরও টেকনিক্যালি সাউন্ড করে, আরও দৃশ্যমান করে, আরও মজবুত করে, এটার সঙ্গে পারমাণবিক ক্ষমতা প্রয়োগ করে, মানে সেই যে যদি আপনি ফ্যাসিজম বলেন বা স্বৈরতন্ত্র বলেন, এগুলোর সঙ্গে আরও মানে যাকে বলে অ্যাটমিক পাওয়ার যুক্ত করে এখন তারা অধিক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে খুব অল্প সময় সরকার খুব অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কেন যেন মনে হচ্ছে যে সমস্ত দৃষ্টি কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে ফোকাস করা হচ্ছে। অল লাইটস, সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ তারা, নক্ষত্র বলেন, সব কিছু অল ক্যামেরা ফোকাস প্রধানমন্ত্রী কখন হাত নাড়ালেন, কখন গ্লাসের মধ্য থেকে কারোর সাথে ভাব বিনিময় করলেন, কখন সিনেমা দেখতে গেলেন, কখন পারিবারিক সময় কাটালেন, এই প্রতিটা জিনিস মিডিয়ার সামনে চলে আসছে এবং মিডিয়া হুমড়ি খেয়ে পড়ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে মানুষ মানে একটা মানে কি বলবো, যে চিন্তা চেতনায় যেকে বলা হয় আমাদের করোনা আক্রান্ত হয়ে গেছি আমরা। আপনার ক্যান্টনমেন্টের যে শহীদ জাহাঙ্গীর গেট, সেই জাহাঙ্গীর গেট থেকে প্রায় 4 কিলোমিটার আপনার সেই পেট্রোলের লাইন ট্রাস্ট ফিলিং স্টেশনে, এটা নিয়ে মানুষের কোনো দুঃখ নাই। মানুষের আনন্দ হলো ওই যে লাইন, স্বচক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী যাওয়ার পথে ওই লাইন তিনি দেখেছেন। যেহেতু সেটা তিনি দেখেছেন, এটা হলো আমাদের জাতির একটা বিরাট সৌভাগ্য। তিনি ইচ্ছা করে নাও দেখতে পারতেন, বা তিনি যদি বলতেন যে ওই জায়গাতে
লাইন আছে, ফলে আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাও, আমি আজকে সচিবালয় অফিস করবো, আমি লাইন দেখতে চাই না। তো এই যে প্রধানমন্ত্রী যে দয়া করে করুণা করে ওই যে মানুষের দুর্ভোগ দুর্দশা দেখছেন, এখন ওই তার দেখাটা দুর্ভোগ দুর্দশার চাইতে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, সরকারের জন্য, আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভীষণ রকম যাকে বলা হয় একটা অশনীয় সংকেত। আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম আমাদের পাক ভারত উপমহাদেশে যদি বলা হয় ফাদার অফ অল ফ্যাসিজম, তাহলে এখনও পর্যন্ত আইয়ুব খানের ধারে কাছে কেউ যেতে পারেননি। যদি বলা হয় উন্নয়ন, তাহলে আইয়ুব খানের যে উন্নয়ন ওই পাকিস্তান জামাতে এখনও পর্যন্ত আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে, ইভেন নট ইন জাপান, উনি ওনার 10 বছরে পাকিস্তানের যে উন্নয়ন করেছেন, জাপান এখনও পর্যন্ত কোনো এককভাবে 10টা বছর ওই র্যাঙ্কিংয়ে যেতে পারেননি। তখন গণতন্ত্র কেমন ছিল? উনি ঢাকাতে আসলেন, ঢাকাতে আসার পরে উনি সেই মাওলানা আকরাম খাঁ আজাদ সম্পাদক, তার সঙ্গে উনি সাক্ষাৎ করবেন, কিন্তু তাকে ডেকে আনা বা পত্রিকা অফিসে যাওয়া এই সাহস কিন্তু সেই সরু শাসকের হলো না। তিনি আকরাম খাঁর বাসায় গেলেন, লালবাগে তার বাসায় গেলেন, এবং সেই ছবি আমি আজকে দেখলাম যে বড় চেয়ারটাতে আকরাম খাঁ বসে আছেন, আর তুলনামূলকভাবে একটু অন্য একটা চেয়ারে সেই পাকিস্তানের সরু শাসক বসে আছেন। এটা ছিল তখন মিডিয়ার গুরুত্ব, একজন সাংবাদিকের গুরুত্ব। আর এখন আমরা কি হচ্ছি? এখন আমরা সবচেয়ে বাংলাদেশের প্রথম আলো ধরেন আমরাকে মনে করি যে খুব একেবারে ইন্টেলেকচুয়াল একটা পত্রিকা। তারা বিরাট একটা নিউজ করেছে যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার কন্যাকে নিয়ে যে ইংরেজি ছবিটা দেখতে গেলেন, এই ইংরেজি ছবিটার কি লেখা আছে, এতে কাহিনী কি, চরিত্র কি, কেন তিনি এটা দেখতে গেলেন, এটা অন্য সবার দেখা উচিত কেন, এটাই না প্রথম আলো রিপোর্ট করেছে। আপনি বুঝেন যে আমাদের মস্তিষ্ক কীভাবে দিন দিন পছন্দের মধ্যে যাচ্ছে। আবার ওখানে ওটা নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক কথাগুলো হচ্ছে, যে সারা দেশে যখন এত সমস্যা, রোম যখন পড়ছে তখন বাঁশি বাজাচ্ছে। ফলে ওই দিন প্রধানমন্ত্রী তিনি দেখবেন সিনেমা, দেখতেই পারেন, তার সাপ্তাহিক ছুটি দরকার, দেখতেই পারেন, কিন্তু এটাকে সেলিব্রেট করে এটা ন্যাশনাল নিউজ করতে হবে। এই যে প্রেস উইংসের যে চিন্তা, এই চিন্তার মধ্যেই কিন্তু ভবিষ্যৎ গণতন্ত্র, ভবিষ্যৎ শাসনতন্ত্র, ভবিষ্যৎ ফ্যাসিজম, আর একটা সুপার শেখ হাসিনা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা শুরু হয়েছে। এটা আমাদের বিরোধী দল বা সরকারের দল এটা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি আমাদের জন্য, গণতন্ত্রের জন্য কিছুটা কল্যাণকর। কিন্তু এখনও পর্যন্ত যা কিছু হচ্ছে সবই হলো যে ধরেন যাত্রা মঞ্চ আপনারা দেখেছেন কি না, যাত্রা শুরু হবে কিন্তু শুরু হয়নি, জোরে জোরে ঢোল বাজছে, মাঝে মধ্যে পো পো করে আওয়াজ হচ্ছে। তো এখন আসলে এই সরকারের এখন পর্যন্ত সবাই বলা হয় হানিমুন পিরিয়ড, কোনো কাজ সত্যিকার অর্থে যেটা মৌলিক কাজ বলা হয় সেই মৌলিক কাজ তারা এখনও শুরু করতে পারেনি। কিন্তু ওই যে বিরাট কিছু একটা হবে, এখনই নায়ক এসে যাবে, এখনই শুরু হবে, দর্শকরা আপনারা সবাই থামেন, পো করে একটা আওয়াজ হবে, ঠিক এরকম পো পো করে আওয়াজ হচ্ছে। জনাব গোলাম আলী রনি নিশ্চয় অবগত আছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের এই আহ্বানে ডক্টর ইউনূস সাড়া দেবেন কিনা, এই জনাব গোলাম আলী রনি। নাহিদ ইসলাম যেমনটি বলেছেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে, জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। নাহিদ ইসলামের আহ্বানে সাড়া দিয়ে ডক্টর ইউনূস বিক্ষোভে নামবে কি? প্রথমত হলো কি, নাহিদ, সার্জিস, ওদেরকে নিয়ে আসলে কথা বলা আমার বা মান্না ভাইয়ের জন্য এটা খুবই বিব্রতকর। মান্না ভাই তো আমাদের সাথে অনেক সিনিয়র, কিন্তু নাহিদ আমার যে বড় ছেলে তার চেয়ে 4 বছরের ছোটো, আমার যে এল্ডার সান তার চেয়ে ওর বয়স 4 বছরের ছোটো। এখন আমি ওকে নিয়ে কী বলবো বলেন? এই বয়সের মধ্যে সে মন্ত্রী হয়ে গেছে, তারপরে সে বড় একটা মন্ত্রণালয় চালিয়েছে, এরপর একটা রাজনৈতিক দল কিংস পার্টি, সেই পার্টির সে প্রধান। 18 মাস ধরে দেশের সমস্ত বড় বড় মানুষ তার হাতে ধরেছে, তার করুণা চেয়েছে। তারপরে ওই সাবেক যে তথ্য সচিব ছিলেন, প্রধান উপদেষ্টা, তো তাকে ডিক্লেয়ার করে দিয়েছে যে এ হলো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ফলে ওর আর্ট অ্যান্ড অ্যাটিটিউডে সে শুধু সংসদ সদস্য নয়, সে মনে করে যে সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারই হওয়া উচিত ছিল। বাই অ্যাক্সিডেন্ট তারেক রহমান হয়ে গেছে। ফলে এই অ্যাক্সিডেন্টটাকে যদি রিপেয়ার করা যায়, তো রিপেয়ার করা গেলে সে আবার সে প্রধানমন্ত্রী হতে পারবে। এই গেল একটা। তো এইটাকে
মানে আমরা আইনের ভাষায় বলি মেন্সরিয়া। মানুষের মধ্যে যখন এরকম একটা অবস্থা হয় এটাকে বলা হয় মেন্সরিয়া। তো এই মেন্সরিয়া যতক্ষণ পর্যন্ত বিরোধী দলের মধ্যে নেতাদের মধ্যে থাকবে, অর্থাৎ যদি জামাতের সভাপতি ডক্টর শফিক মনে করেন আমারই আসলে আমিরুল মোমিনিন হওয়া উচিত ছিল, আমারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, বাই অ্যাক্সিডেন্ট তারেক রহমান সাহেব হয়ে গেছে। দেখেন শিয়া সুন্নির মধ্যে পার্থক্যটা কি? শিয়ারা নাকি মনে করে যে নবুয়ত আসলে হযরত জিবরাইল আলাইহিস সালাম আলীর কাছে আসছিল, ভুলও করে ওইটা ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। বুঝতে পারে নাই। হ্যাঁ, তারা টিকতে পারেনি। তো এইটা মনে করে। তো এখানে যদি বাংলাদেশের এই 11 দলের মধ্যে যারা আছে তারা যদি মনে করে যে আসলে প্রধানমন্ত্রীটা আমেরিকার যে ম্যাটিকুলার ডিজাইন ছিল, ভারতের ম্যাটিকুলার ডিজাইন ছিল, চীনের ম্যাটিকুলার ডিজাইন ছিল, সেই ডিজাইনের মধ্যে আমাদেরই হওয়ার কথা, এবং তার একটা গ্রিন সিগন্যাল সমাজে প্রকাশ পাচ্ছিল। দেশের বড় বড় ব্যবসায়ীরা দল বেঁধে বেঁধে সবাই জামাতের সভাপতির বাসায় গিয়ে দেখা করতে গেছেন। এখন দেখেন সেই ব্যবসায়ীগুলো সব কপাল পড়ছে যে এই লোকগুলো বড় বড় ব্যবসায়ী যারা জামাতের আমিরের সঙ্গে দেখা করতে গেছে, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ গেছেন তাদের সেই বড় বড় ব্যবসায়ীরা তাদের কাউকে ডাকা হয়নি। তো এটা তো জামাতের সভাপতিকে খুব কষ্ট দিচ্ছে যে এ কী হলো, এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের একটা সাজানো বাগান, সাজানো সংসার, সেখানে এসে এখন তারেক রহমান সাহেব হাত নাড়লে খবর হয়ে যায়, আর আমার সারা শরীর ঝাঁকালেও কেউ ফিরে তাকাচ্ছে না। এটা কি সহ্য করা যায় নাকি? এরকম একটা যেটা মনোবৃত্তি, এটাকে বলা হয় আইনের ভাষায় মেন্সরিয়া। যখন সরকার এবং বিরোধী দলের মধ্যে এরকম একটা মেন্সরিয়া থাকে তখন সেখানে কিন্তু একটা সংঘাত অনিবার্য হয়ে পড়ে, এবং সেই সংঘাতটা আমি আশঙ্কা করছি এখানে পক্ষ প্রতিপক্ষ যত বড় থাকুক না কেন ডাজ নট ম্যাটার। যেমন ধরুন শেখ হাসিনার জামানাতে যেটা হলো, সে অবৈধ ভোট করেছে, 2 নম্বরই ভোট করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তার বিরুদ্ধে ওইভাবে মেন্সরিয়া করার মতো কিন্তু বিরোধী দল ছিল না। সে একেবারে বাই অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেছে, তার পিছনে বড় দল ছিল। কিন্তু এবারের ইলেকশনে যেটা আছে, যেভাবে ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, সেই ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বিএনপির যে 35% ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে, তারেক রহমান সাহেব যে দীর্ঘদিন রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত, তার মধ্যে 2001 সন থেকে যদি আমরা ধরি অলমোস্ট 25 বছর দলটাকে তিনি সরাসরি চালাচ্ছেন। তো এটাকে কেউ স্বীকারই করছে না। স্বীকার না করে প্রতিপক্ষ বলছে যে তাকে ইঞ্জিনিয়ারিং করে তাকে বানানো হয়েছে, হি ইজ মেড, হি যে ইঞ্জিনিয়ারিং করে বানানো মানে কি তাকে বানানো হয়েছে। আর কাউকে যখন বানানো হয় আপনি তাকে পুতুল বলতে পারেন, জাস্ট এ ডল, আইডল নয়। তো এটা বিরোধী দলের একটা মনস্তাত্ত্বিক সমস্যা, এবং এটা নাহিদ ইসলাম থেকে শুরু করে জামাতের আমি তাদের মধ্যে যদি থাকে, আমি বললেই নাই, আমি বলছি এরকম থাকলে এটাকে বলা হয় মেন্সরিয়া। যদি সেটা থাকে তাহলে সরকারের সঙ্গে তাদের সংঘাত অনিবার্য। দিস ইজ ফার্স্ট পার্ট। আরেকটা ব্যাপারে যেটা বলে নেই যে ডক্টর ইউনূসের ব্যাপারে নাহিদ যেটা বলেছে, আমি মনে করি যে মনে করা হয় যে নাহিদ এবং ডক্টর ইউনূস ছিলেন হরিহর আত্মা, একই শরীরের দুটো অঙ্গ, ডান হাত এবং বাম হাত। বাম হাত নাহিদ, ডান হাত ইউনূস, অথবা পেটের নাম নাহিদ, মাথার নাম ইউনূস, এরকম তাদের মধ্যে একটা হরিহর আত্মা ছিল। তো সেই নাহিদ সাহেব যদি এখন বলেন যে ডক্টর ইউনূস একটা কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিল, সেটা ইঞ্জিনিয়ারিং করে তারপরে জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিয়েছেন এই কারণে যে এখন তিনি তার স্বপেশায় ফিরে যাবেন, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এত গুরুতর অভিযোগ, এটা তদন্ত হওয়া উচিত, তাকে এটা প্রমাণ করতে হবে, এবং সে যদি এটা মিন করে, তার তো আজকেই দলবল নিয়ে গ্রামীণ ব্যাংকের যে তাদের গ্রামীণ ভবন আছে ওটা ঘেরাও করা উচিত। তারপর ইউনূস সাহেবকে তার ডেকে নামানো উচিত, এইভাবে বলা উচিত যে আগে স্যার বলতাম, তাড়াতাড়ি নামে না, এখন কিন্তু আর স্যার বলবো না, আগে আপনি বলতাম, এখন তো বাঙালির ভাষায়, গ্রামের ভাষায় কথা বলবো। সেই যে একটা কবিতা আছে না, বিখ্যাত কবিতা, আমরাও গাঁও গ্রামের ছেলে, আমরা ওই ভাষায় কথা বলতে পারি। তো এরকম সেই থ্রেড দিয়ে তাকে রাজপথে আনতে হবে, কিন্তু মানে পল্টনে বসে বা বায়তুল মোকাররম বসে বললে হবে না। যদি রিয়েলি মিন করে, সে যেখানে মৌচাকে হাত দিয়েছে এখানে তাকে আসলে
ঢিলটা ছুড়লে হবে না, এটাকে ওন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। এই যে নাহিদ ইসলাম বললেন যে বিএনপি গণভোট ও গুম প্রতিকার সহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে, এসব আইন সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না, কিন্তু অধ্যাদেশগুলো যদি আইনে পরিণত না হয় বা কিছু কিছু অধ্যাদেশ যদি বাতিল হয়, সেই দায়কে অন্তর্বর্তী সরকারের উপর কোনোভাবে বর্তায়? এমনি ধরেন কথায় কথায় কেউ এরকম একটা কথা বলেছে, এখন ইউনুস সাহেব কী করে দেখি, উনি একটু কথা বলুক, তারপরে তো সব বাতিল করা হলো, ওকে ফাইন বলেছে। কিন্তু যখন আপনি এই টক শোতে প্রশ্ন করেছেন, হাজার হাজার লোক দেখছে, তখন আমার বিরক্ত লাগছে। আপনার উপরে না, ঘটনাটার উপরে। কেন ডক্টর ইউনুস কোনো ক্রমে একটা মিছিলে আসবেন না, ডক্টর ইউনুস কোনো বিবৃতি দেবেন না, ডক্টর ইউনুস কিছুই করবেন না, এটা আমি মোটামুটি মনে করি যে এটাই হবে। উনি এর আগে কখনো করেননি। তো ওই রকম একটা লোককে ওরাই তো এনেছে। আপাতত বাস্তবে একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির লোক, আরও ঠিক মতো বললে আমেরিকান অনেকটা টিউটার ম্যান টাইপের। এবং এই যে দেখেন এই নির্বাচনের মাত্র 3 দিন আগে যে চুক্তিটা করলো আমেরিকার সঙ্গে, তাতেও বোঝা গেল যে কতখানি তাদের কাছে তারা নতজানু হতে পারে। সেই রকম লোককে ডেকে নিয়ে আমার একটা বিপ্লবী সরকার চাচ্ছে। মানে আমি দেখছি যে এরা মানে একটা কারো যে রানী বললো না যে ওর বা আমার দুজনেরই একটু সমস্যা আছে, এরা বয়সে বা এই মিলে যাওয়া, কারোর এত অভিজ্ঞতা কম, বয়স কম, এদের সম্পর্কে বললে একটু নিষ্ঠুর বলা হয় নিজেকে। কিন্তু আবার রাজনীতি এমন জিনিস যে আপনি তখন তো বয়স দেখে কিছু করবেন না। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসেছিল, ডেড অ্যাজ এম্পায়ার দি গ্রেট, আকবর দি গ্রেট। তো উনিও এরকম বড় কিছু হতে পারেন। আমি মূলত তাদেরকে রেসপেক্ট করি, তারা যে সাহসটা দেখিয়েছে, জেনজিরা যেটা সারা পৃথিবীতে দেখেছে, আমাদের এখানেও সেটা দেখেছে, যার কারণে শেখ হাসিনা পতন হয়েছে। এর আগে আমরা এটা পারিনি, রাইট। আমরা অনেক কিছু করেছি, অনেক, কিন্তু ওই সাহসটা দেখাতে পারিনি। বুক চিতিয়ে একদম বুলেটের সামনে দাঁড়াতে পারিনি। দেখি কি করতে পারো। ওই রিগার্ডের কারণে, যেহেতু তারাই ওটার সিম্বল ছিল, আমি তাদেরকে এরকম কথা বলতে একটু বিব্রত বোধ করি। কিন্তু এটা হচ্ছে সত্যি কথা, যে এটা আপনি একটা কথার কথা যদি বলে থাকেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন অভিযোগ করছেন যে তিনি ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে চলে যাবেন, তা হতে পারে না। হোয়াই ডু ইউ সে দ্যাট টুডে? যখন ভোট হলো, এই ভোটের ইঞ্জিনিয়ারিং নিয়ে তো কথাবার্তা অনেকে বলেছে। নাহিদ সাহেবও তার বাইরে থাকবে না, কিন্তু নাই তিনি। তো ওই রকম কথাবার্তা তখন তো বললেন, তখন রিয়েলাইজেশন হয়নি। আপনি একটা জায়গায় তো নির্বাচন করেছেন, আপনি একটা দলের প্রেসিডেন্ট, সারা দেশ তো দেখেছেন। কোনো স্টেটমেন্ট এনসিপির পক্ষ থেকে এরকম করে দেওয়া হয়েছে যে এই নির্বাচনটা এই হয়েছে? যেমন এমনি বলে যে নির্বাচনের ভোট গ্রহণ, অংশগ্রহণ খুবই ভালো হয়েছে, কিন্তু এটা গণনা এবং ঘোষণার মধ্যে বিরাট কারসাজি হয়েছে। এটা কিন্তু একটা কমন ডায়লগ আছে। আমি সেদিন মধ্যে দেখলাম রুমিন একটা কবিতাই বানিয়ে ফেলেছে, কবিতার মতো, এই ভোটে ইঞ্জিনিয়ারিং নিয়ে। এটা ওনারা বলেন নাই, ওরা ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতায় শেষ দিন পর্যন্ত থাকতে পারে। তাদের দ্বারা ওই যে বললো না যে একটা শরীরের অংশের মতো দুইজন ছিল, দুইটা অংশ। তো ওই অর্থে উনি তো তখনও বলতে পারতেন, যখন লন্ডন বৈঠক হয় তখন অপোজ করতে পারতেন। এই বৈঠক এবং এই প্রেক্ষিতে ওই যে আপনার জুলাই সনদ সই করা নিয়ে খেয়াল করবেন, ওরা 5 জন কক্সবাজার বেড়াতে চলে গেছিলো মনের দুঃখে, তখনও কিন্তু তিনি কোনো ভূমিকার আসেননি। এখন যেরকম করে বলছেন, মানে একটু যদি ভেবে চিনতে মনে করেন, উনি তো আসবেন না, আপনারা কি করবেন? ওরা তো যে কাজ করেছে তাতে বাকিগুলো, মানে যেগুলোতে সব একমত হয়েছে যেটা পাশ করবে, বাকিগুলো সবই শেলফড হয়ে গেছে। কতগুলো বাতিল করে দেবে, কতগুলো বলেছে আরও উন্নত আকারে করে জমা দেবে। তো উন্নত আকারে জমা দিলে তো ভালো, সেটা কতদিন লাগবে কে জানে। আমাদের অপেক্ষা করতে হবে, দেখি ভালো যদি হয় তাহলে তো ভালোই। কিন্তু মানুষের মধ্যে সংশয় দ্বিধাটা বেড়ে গেছে এখন অ্যাজ এ ইয়াং বার্ড, এবং আমি মনে করি তাদের ভিশনারি হতে হবে। তারা বলার দরকার যে এইখান থেকে আমরা উৎক্রমণের পথ কী দেখছি, এইখান থেকে বেরোবার পথ কী দেখছি। আবার একটা অভ্যুত্থান, তাদের কোনো কোনো নেতারা কিন্তু বলে যে আবার একটা জুলাই সংগঠিত হতে হবে। মানে প্রত্যেক দিন একটা করে জুলাই হবে নাকি, মাসে মাসে একটা করে জুলাই হবে নাকি? হবে না তো। তাহলে এই যে লড়াইটা, সেই লড়াইটা উনি পার্লামেন্টে আছেন, তাদের অন্যান্য লোকজন তো আছে 6 জন বোধ হয়,
তারা কিন্তু পার্লামেন্টে ওরকম করে প্রেজেন্ট করতে পারছে না। একটা হচ্ছে আপনি শুধু বক্তৃতা করছেন, জুলাই সনদের সাথে বেইমানি করা যাবে না, শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, কিন্তু এগুলো সবই হচ্ছে শেষ পর্যন্ত আপনি আবেগকে মন্থন করে জাগাবার চেষ্টা করছেন। এখানে লড়াইটা আরও বেশি হবে যুক্তি, দুটো সমান সমান হোক, যেমন আবেগ তেমন যুক্তি, দুটিতে জিতবে। সমস্ত মানুষ মনে করবে যে না বিএনপি ইজ রং, ওরা যা বলছে সেটা ঠিক, সেই রকম কাজ তো তারা করছেন না। ভালো, আজকে অনেক বড় মিটিং করেছেন, আমি জানি না নাহিদকে এটা ওইখানে বলেছেন কিনা, কোন জায়গায় বলেছেন। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের এমনটি বলেছেন আমরা শেষ করে এসে। কিন্তু আমি আরো একটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে, আইন করে রাজনীতি বন্ধ করা যায় কিনা সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই। আবারও ফিরছে আলোচনায় জনাব মাহমুদুর রহমান মান্না। যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে, আইন দিয়ে কি রাজনীতি নিষিদ্ধ করা যায় নাকি রাজনীতিকে আরো আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া হয়? এটা আমি বলবো কি, বিএনপির নেতারাই বলেছেন যে আইন করে এসব ব্যান করা উচিত না। যখন ওই যে অধ্যাদেশ দেওয়া হলো, দিয়ে অ্যাক্টিভিটি ব্যান করে দেওয়া হলো, তখন আওয়ামী লীগকেও ব্যান করে দেওয়ার অনেকে প্রশ্ন তুলেছিল। এই কথা আমরা ঘরোয়াভাবে যখন আলোচনা করেছি তখন তারা বলেছে, কিছু কিছু নেতাদের বক্তব্য পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু ছিল যে ভবিষ্যতে আমাদের দিকেও আসতে পারে, হ্যাঁ, তারেক রহমান সাহেব বলেছেন, এটা বলেছেন। তো ওইটা হলো, এখন তারা মানে ভাতটা বা ইয়ে খাবে, ঘুরিয়ে খাচ্ছে, সোজা খেতে পারতো, তারা এটা ঘুরিয়ে খাচ্ছে। এটা পাশ করার মানে কি, তোমরাই করলে, তাই তো? বিএনপি ইজ ব্যানিং অর পুটিং রেস্ট্রিকশনস অন দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ামী লীগ, এইটা করছে। তো একই কথাই তো দাঁড়ালো। এটা করা যায় কি না করা যায় না? কেন যায় না বলছি, আমি তো মানে একভাবে বললে ধরেন আমি তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের প্রোডাক্ট, আমি ওইটা করতে করতে বড় হয়েছি। মানে এখন পর্যন্ত আমি ওই দলের দর্শনী এগুলো আমাকে প্রভাবিত করে। ওই নেতাদের সাথে আমার যত ঘনিষ্ঠতা, বিএনপির সাথে 15 বছর আন্দোলন করেছি, হয়নি মানে কম যে তা বা বেশি তা বলবো না, কিন্তু মানে আমি আওয়ামী লীগের এক কথা আমি বলবো যে এখনও ওদের সাথে সেই সম্পর্কের বিষয়টা আমি অনুভব করি, কিন্তু তারপরেও আমি ওটা ছেড়ে চলে এসেছি। বিকজ আমার পলিসিতে মনে হয়েছে যেন এটা যাওয়া যায় না। আমি এখনও সেই চিন্তাতে আছি, কিন্তু রিয়েলিটি কি, আওয়ামী লীগের তারা তো অফিস উদ্বোধন করে দিচ্ছে, তারা অ্যাক্টিভিটি করতে দিচ্ছে। এই নির্বাচনের সময় যে ভূমিকাটা করা হলো, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক যাদের মামলা চায় ঘুরে বেড়াচ্ছে তো। কিন্তু যদি আপনার বিরুদ্ধে, মানে আপনি যদি ক্যারিয়ার আপনার বিরুদ্ধে কেউ করে থাকে, তাহলে আপনাকে জেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এইসব করে গণতন্ত্র হয়তো দূরের কথা, দেশই আগাবে না। আপনার হোল অ্যাটিটিউডটা চেঞ্জ হতে হবে। আমি কোনো ডিক্টেটর হচ্ছি না, আমি অমানবিক কাজ করছি না, আমি কোনো মূল্যবোধ পদদলিত করছি না, আমি মানুষ হিসেবে বাঁচতে চাইছি, অন্যকে বাঁচতে দেব, এরকম অঙ্গীকার দিয়ে কাজ করছি। তা যদি করা না যায় তাহলে এই দেশে ভবিষ্যৎ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব গোলাম মোল্লা রনি, আইন করে দল নিষিদ্ধ করলে ভবিষ্যতে নজির তৈরি করবে কি? হ্যাঁ, ভবিষ্যতে একটা খারাপ নজির তৈরি করবে। প্রথমত হলো যে আইন করে কখনো কোনো একটি দল কেউ নিষিদ্ধ করতে পারেনি এখনো পর্যন্ত। এমনকি দেখা যাচ্ছে যে নাৎসিবাদ, হিটলারের যে দল, তো সেটাকে একেবারে কোর্টের নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো জার্মানিতে এখনও হিটলার যে জনপ্রিয়তা, তার যে দল নাৎসিবাদ এখনও কিন্তু সেখানে জনপ্রিয়। এমনকি ভারতে একবার যাকে বলে গণভোট হলো, মানে একটা জরিপ হলো, হিটলার জনপ্রিয় না মহাত্মা গান্ধী জনপ্রিয়, ভারতের মাটিতে হিটলার কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। তো এটা ব্যাপার হলো কি, পশ্চিমা সংস্কৃতি বলেন, পশ্চিমা যাকে বলা হয় প্রচার মাধ্যম বা প্রচার মেশিন, সেই মেশিনে কখনো কখনো 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত একটা সত্যকে চাপিয়ে রাখা হয়। যেমন আমাদের এই বাংলাদেশে 1756 থেকে 1857 এই পুরো 100 বছর 1 নম্বর ভিলেন ছিল সিরাজউদ্দৌলা। ইংরেজরা ওভাবেই তারা সেই একটা ডক্টর হলওয়েল একটা রচনা লিখেছিলেন, সেটার প্রেক্ষিতে মনে করা হতো যে নবাব সিরাজউদ্দৌলার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর নাই। এখন যেভাবে আমরা হিটলারকে জানি, হিটলার কিন্তু এখন 100 বছর হয়নি। তো এরকম 100 বছর পর্যন্ত এই বাংলার সবচেয়ে খারাপ চরিত্র ছিল নবাব সিরাজউদ্দৌলা। খালি একটা নাটক দীনবন্ধু মিত্রের একটা নাটক নীলদর্পণ, ইংরেজের চরিত্র উন্মোচিত হয়ে গেল, আর আরেকটা নাটক নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে তৈরি করা হলো। পুরো এখন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি আপনি ধরেন আওয়ামী লীগ বা ধরুন বিএনপি, ইভেন ধরুন জামাত,
এরকম একটা দলকে আপনি 100 বছরও রাখতে পারবেন সর্বোচ্চ, কিন্তু এরপর তারা তাদের আপন যোগ্যতা বলে বের হয়ে আসবে। ইভেন আপনি ধরেন 1954 সনে সেই মুসলিম লীগের ধরেন পতন হয়েছে, এখন 2054 সনে যে আবার নতুন করে মুসলিম লীগ আসবে না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তোলা হয়েছে, তার জন্য কি আসলে শাসক দায়ী না দল দায়ী? পুরো সিস্টেম দায়ী। আপনি শেখ হাসিনাকে আমরা খুব ঘনিষ্ঠভাবে, আমি আর মান্না ভাই দুজনেই দেখেছি, খুবই ঘনিষ্ঠভাবে দেখেছি। গণতন্ত্র বলতে যা বোঝায় ওইরকম একটা পরিবেশে টানা দীর্ঘ সময় তিনি গণতন্ত্রে থেকেছেন, ইভেন বঙ্গবন্ধু থেকেছেন। তো যতদিন পর্যন্ত তারা রাজপথে থেকেছেন, সেই গণতন্ত্রের মন মানসিকতা, চিন্তা চেতনা, এমনকি ড্রেস কোড, অ্যাবসলিউটলি তারা ছিল গণতান্ত্রিক। কিন্তু যেই মুহূর্তে ওই ক্ষমতার সিংহাসনটাকে বসিয়ে দেওয়া হয়েছে, কোথা থেকে যেন একটা পর্দা, গ্লাস ঘরে তারা ঢুকে গেছে এবং গণতন্ত্র নির্বাসিত হয়েছে। সিমিলারলি এখন দেখেন তারেক রহমান সাহেব, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী 2 দিন আগে পত্রপত্রিকাগুলো তার নাম ছাপাতে পারতো না, 2 দিন আগে কেউ তার নাম মুখে আনতে পারতো না, আকার ইঙ্গিতে কথা বলতো না, কলম কাউকে যদি কোনো সাংবাদিককে যদি বলা হতো ওই কলম দিয়ে একটু তারেক রহমান লিখো, সে বলে আমি কলম ভেঙে ভেঙে চাবাই চাবাই খাবো, কিন্তু আমি নামটা লিখতে পারবো না। এখন তারা তারেক রহমান সাহেবের জন্য ফাঁসির দড়িতে চলতে প্রস্তুত, যে আমি এত অবস্থা। এইটাই যে ক্ষমতা কেন্দ্রিক যে এই যে আনুগত্য, আমাদের মন মানসিকতা, এর কারণে কি হচ্ছে, যারাই ক্ষমতায় বসে তারা নিজেদেরকে সুপারম্যান ভাবতে শুরু করে। এটাকে ইংরেজিতে বলা হয় হ্যালোসিনেশন। এই হ্যালোসিনেশনটা যদি আপনি একটা সিস্টেম দিয়ে এটাকে তাড়াতে না পারেন, ফলে ওখানে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, আমাকে বসিয়ে দেওয়া হয়, ইভেন মান্না ভাইকে বসিয়ে দেওয়া, ওই সিস্টেমের মধ্যে গিয়ে মান্না ভাই, তারেক রহমান সাহেব, এরশাদ সাহেব বা শেখ হাসিনা বা বেগম, যে এদের মধ্যে 19-20 পার্থক্য হবে মাত্র। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আল রনি, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, দর্শক এখানেই শেষ করছি।